আমরা আজকে সিরাজদৌল্লা নাটকের চতুর্থ পর্ব বা শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। আজকে নাটকের আলোচনা আমরা শেষ করব, আর কিছু প্রশ্ন আমরা এখানে উপস্থিত করব, কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, আর তার অল্প দু একটার কি ধরনের মডেল উত্তর হতে পারে, এই আলোচনা করে আমরা নাটকের ক্লাস শেষ করব। আগের দিন অর্থাৎ তৃতীয় পর্বে আমাদের পড়া শেষ হয়েছিল, পাঠ শেষ হয়েছিল। সেইখান থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সিরাজ তার সভাসদদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছেন বাংলার এই ঘোর বিপর্যয়ের সময় হিন্দু মুসলমান সবাইকে এক হয়ে বাংলার পাশে এসে দাঁড়াতে। আমরা ঠিক সেই জায়গা থেকে আমরা পড়া শুরু করছি। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। এইভাবে কাব্যিক ভাষায় তিনি সভাসদদের কাছে আবেদন করছিলেন যে বাংলা মায়ের পাশে এসে যাতে সকলে দাঁড়ায়। এটি কৌশল না সিরাজের অন্ধ আবেগ? আমরা সেই আলোচনায় যাব না। যদি কৌশলও হয় আমরা জানি, আমরা সকলেই জানি এটা ঐতিহাসিক নাটক এবং এই ঘটনার পরিণতি কি ঘটেছিল তাও আমরা জানি। কিন্তু আপাতত আমরা নাটকে দেখব যে সিরাজের এই আহ্বানের পর কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হচ্ছেন, তার পাশে এসে দাঁড়াচ্ছেন মীর জাফর। সেটাও হয়তো তাদের অভিসন্ধি বা কৌশল। মীর জাফর, জাহাপনা নবাব সিরাজ, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনি তা পারেন। মীর জাফর, আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। যাদের নিজেদের মধ্যে বচসা দানা বেঁধে উঠছিল, ঝগড়া দানা বেঁধে উঠছিল, মোহনলাল সেও তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সিপাহসালের সমস্ত নির্দেশ মাথা পেতে নেবেন, সেই প্রতিশ্রুতি দিচ্ছে। মীর মদন, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। সিরাজ, আমি আজ ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন, জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ, হ্যাঁ পলাশি, সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, এয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিংফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। শেষ বাক্যে মীর জাফরকে একটু অতিরিক্ত গুরুত্ব জ্ঞাপন করলেন মীর জাফরের প্রতি। এমনকি সিরাজ কথাও বললেন, আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। অর্থাৎ মীর জাফরের বিবেকের কাছে, হৃদয়ের কাছে একটু আবেদন রাখার চেষ্টা চালাচ্ছেন সিরাজ।
প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করলেন। রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রইলেন। ঘাড় ফুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন, গোলাম হোসেন। জাহাপনা, সিংহাসন কি টলছে? না জাহাপনা, ভালো করে দেখো তো। আসন্ন দুর্বিপাক, সর্বনাশের একটা আশঙ্কা, একটা ছায়া সিরাজের চোখে মুখে। সিরাজ দেখতে পাচ্ছেন বাংলার সিংহাসন আজ টলমল। গোলাম হোসেনের কাছে সেই বিষয়েই তিনি আলোচনা করছেন। সিংহাসন কি টলছে? এই সময় আরেক ঐতিহাসিক চরিত্র, কুখ্যাত চরিত্র, যার কথা আমি আগে ক্লাস নিতে গিয়ে বলেছি, ঘসেটি বেগম, তিনি প্রবেশ করলেন। ঘসেটি, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। সিংহাসনের দিকে তাকিয়েছিলেন সিরাজ। সিরাজকে বললেন যে তুমি তোমার বিবেকের দিকে তাকাও। কেন? বিবেকের দিকে তাকালেই সর্বনাশের কারণ এবং তার ফলাফল সমস্ত কিছু স্পষ্ট বুঝতে পারবেন সিরাজ। কে? ও আপনি? কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। নবাবের অবসরের বড়ই অভাব না? বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। ঘসেটি, এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দী, শওকত জং রণক্ষেত্র নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়। সিরাজ, কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। ঘসেটি, করেছে? সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমনি দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন? সিরাজ বিস্ময় প্রকাশ করছেন, এটা সুদিন হতে পারে? সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। আমরা জানি ঘসেটি গৃহবন্দী ছিলেন সিরাজের। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? ঘসেটি, বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। মাসি তা ভুলবে? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না, সিরাজ বলছে। অকারণে নয় কি? ঘসেটি, মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছ? তুমি নও দস্যু? মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাওয়ার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা যে আমার পূর্ণ হবে সেই দিন, যেদিন তোমার এই প্রাসাদ ওপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে প্রচন্ড প্রতিহিংসার পরায়ণ হয়ে, আবেগ তাড়িত হয়ে, গল গল করে ভেতরে তার যন্ত্রণা, তার কথা বেরিয়ে আসছিল। শওকত জংকে যেভাবে হত্যা করেছে, সিরাজেরও সেরকম মৃত্যু কামনা করছিলেন তারই মাসি ঘসেটি বেগম। সিরাজের স্ত্রী ছুটে ফিরিয়ে আসলেন সেই সময়। লুৎফুন্নেসা, লুৎফা ছুটে আসলেন। মা, মা, তোমার মুখের ও কথা শেষ করো না মা। নবাব মহিষী? নবাব মহিষী নই মা, তোমার কন্যা। নবাব মহিষী নও? আজ ভাবছ খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে।
এই আমার মতো জীবন যাপন করতে হবে, অর্থাৎ বন্দির জীবন যাপন করতে হবে লুৎফাকে। নবাব লুৎফা সম্বন্ধে যে ভবিষ্যতের যে চিত্র কামনা করছেন, যে ভয়ঙ্কর ছবি আঁকছেন ঘসেটি, নবাবের কাছে তিনি অভিযোগ জানাচ্ছেন। নবাব ঘসেটি এই অভিযোগকে ব্যঙ্গ করছেন। নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছে, নবাব বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুক। লুৎফা, জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। এখনো আশা, সময় আসবে, ঘসেটি বলছে। অমন ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তাকে তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিনীকে? এবার সিরাজ ক্রুদ্ধ হয়ে উঠেছে তার মাসির। মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটাই না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতো কারাগারে স্থান দিতে হয়। লুৎফা, নবাব, জাহাপনা। সিরাজ, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময়ে অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। দু হাতে মাথা চাপিয়া ধরিল। ঘসেটি, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? সিরাজ, আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না। শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে। এখানে সিরাজের ভেতরের যে হৃদয়ের যে কোমল অংশ, তার একটা ছবি ফুটে উঠেছে। সিরাজ নিজেই নিজের কথা বলছে যে তার বিরুদ্ধে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে অভিযোগ, তাকে দোষারোপ, এই সমস্ত কিছুকে স্তব্ধ করে দিতে পারেন তিনি নবাব, তার সে ক্ষমতা রয়েছে। কিন্তু কেন তিনি করেন না? তার কারণ তিনি কঠোর নন। পরের ব্যথায় তার প্রাণ কেঁদে ওঠে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া বলিলেন, নবাব, জাহাপনা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। ঘসেটি, আজকাল এই কান্না শুধু বিলাস, কিন্তু এই কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমার মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে রন্ধন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। সিরাজ সম্পর্কে ভয়ঙ্কর অভিসম্পাত দিতে দিতে ঘসেটি চলে গেলেন। নবাব তার দিকে অগ্রসর হচ্ছিলেন। নবাব হয়তো কিছু বলতে যাচ্ছিলেন। লুৎফা তাকে ধরলেন। সিরাজ, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? লুৎফা, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। লুৎফা, চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন।
সিরাজ, বিশ্রাম, বিশ্রামের অবকাশ হবে পলাশির পর। পলাশি, সে কি জাহাপনা? তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। সিরাজ জানেন কি পরিণতি অপেক্ষা করছে তার জন্য। তিনি বলছেন শেষ যুদ্ধ। কেন শেষ যুদ্ধ বলছেন? লুৎফারও প্রশ্ন, শেষ যুদ্ধ কেন? শেষ যুদ্ধ, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। পলাশি সিরাজ, পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্ত রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি, পলাশির বুকে রক্তের তৃষ্ণা। সে রক্তের স্রোতের পরিচয় আমরা যারা ইতিহাসের পাঠক আমরা পেয়েছি। আমাদের নাটকের শেষ হচ্ছে সেই জায়গাটা। আমরা এবার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করার অবকাশ কিছু নাই, তার আগে আমি বলে দিচ্ছি নাটকগুলো তোমরা খুব ফুটিয়ে পড়বে। অসংখ্য প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা লাইন থেকে। ঠিক কোন কোন প্রশ্নগুলো আসবে আমরা সেরকমভাবে খুব নির্দিষ্ট করে বলতে পারি না। তার মধ্যেও কিছু প্রশ্ন তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা বলছি, উত্তরগুলো তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। আমি যে আলোচনাগুলো করলাম 4টে পর্বে, তার মধ্যে তোমাদের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে। আমি প্রশ্নগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে তোমরা ভিডিওটা পজ করে করে পড়ে নিবে। প্রথম প্রশ্ন দেখো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাদের সম্পর্কে এই মন্তব্য? এই মন্তব্যের কারণ কি? 2, এই ভীতি প্রদর্শনের অর্থ কি? আমরা জানি কোন একটি চিঠিতে কিছু একটা ভীতি প্রদর্শনের কাহিনী রয়েছে। প্রশ্ন আসতে পারে কে কোন ভীতি প্রদর্শন করেছিল, এর সঙ্গে লেজুর দিতে পারে কেন। একই সঙ্গে একই প্রশ্নের উত্তর কাছে পিঠে। 3, এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো, এই নির্দেশের কারণ কি? 4, এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আমরা দেখেছি যে ফরাসিরা মসিয়ে লা তার সাহায্যের জন্য এসেছিলেন, সেখানে সিরাজ তাদেরকে সাহায্য করতে পারেননি। কেন পারেননি সে নিয়ে প্রশ্ন আসতে পারে। কে কোন বিষয়ে অক্ষমতার জন্য কেন ক্ষমা চেয়েছেন? 5, নিজেদের কথা ভাবুন। নিজেদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 6, জাহাপনা নিচের এই স্পর্ধা, আমরা জানি দরবারের ভেতরে মির্জাফর এবং তার অধীনস্থ সেনাপতিদের মধ্যে একটা কলহ বেঁধে গিয়েছিল। মির্জাফর তখন অভিযোগ করেছিল নবাবের কাছে। কেন এই মন্তব্য করেছেন? 7 নম্বর, আমি আজ ধন্য, আমি ধন্য, এ কথা বলার কারণ কি? সিরাজ কথা বলেছিলেন, কেন তিনি বলছেন প্রশ্ন আসতে পারে। 8, সিংহাসন কি টলছে? বক্তাকে একথা বলার কারণ কি? 9, তেমন দুর্দিন কে কামনা করে মা? কোন দুর্দিনের কথা এখানে বলা হয়েছে? 10,
বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। ঘসেটির বক্তব্য ছিল বিদ্রূপ, ব্যঙ্গ প্রকাশিত হয়েছে এই বক্তব্যে। কে কেন এই কথা বলেছেন? 11, এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ বলার কারণ কি? আমি আবার বলছি, এই ছোট ছোট প্রশ্নগুলোর সঙ্গে আরো অজস্র প্রশ্ন আসতে পারে, তোমরা প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়বে। কিছু বড় প্রশ্ন রয়েছে, আমি তার মধ্যে কিছু পড়ে দিচ্ছি। একদম নাটকের শেষে, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী। কে কেন এই কথা বলেছেন? 2, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? এই মন্তব্যের আলোকে ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ করো। 3, এগুলো বড় প্রশ্ন চলছে। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে কেন এই বক্তব্য? এই বক্তব্যের আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। অর্থাৎ সিরাজ তিনি যে বক্তব্য উপস্থিত করেছেন, সেই বক্তব্যের আলোকে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। এই ধরনের বড় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আমরা নাটকের আলোচনা এখানেই শেষ করব। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো গল্প বা কবিতার পাঠ নিয়ে। আজকের মতো এখানেই শেষ।